ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন দারোগার দফতর, রেলে চুম। গল্প পাঠে সুপর্ণা মিশ্র, চরিত্রে বিদুমুখী তথা সুপর্ণা মিশ্র, স্টেশন মাস্টার পুলিশ ও বামুন দাস তথা জয়দীপ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার রাম দাস ও দারোগা অনুসন্ধানকারী তথা দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে দারোগার দফতর, রেলে জুম। কয়েক বছর অতীত হইল। এলাহাবাদ ও কানপুর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী একটি ক্ষুদ্র স্টেশনের সন্নিকটে একটি প্রকাণ্ড জঙ্গল আছে। জনৈক গোরাক্ষক একদিন সেই জঙ্গলের ভিতর প্রবেশ করিয়া একটি মৃতদেহ দেখিতে পাইয়া সকলের নিকট প্রকাশ করিয়া দেয়। চৌকিদার সেই রাখালটি সঙ্গে লইয়া সেই জঙ্গলের ভেতর প্রবেশ করে। চৌকিদার দেখিতে পায় একটি স্ত্রী লোকের মৃতদেহ বাস্তবিক সেই জঙ্গলের ভিতর পড়িয়া আছে। ভয়ানক পচা দুর্গন্ধ এরূপভাবে বাহির হইয়াছে যে তাহার নিকট যাওয়া অসম্ভব। কিন্তু সবিশেষে আশ্চর্যের বিষয়, কয়েকদিন মৃতদেহ পড়িয়া থাকিলেও শৃগাল কুকুর উহার কাছে ঘেঁষিয়াছে বলিয়াও বোধ হয় না। স্ত্রীলোকটির অবয়ব ও পরিধেয় বস্ত্রাদি দেখিবা মাত্র অনুমান হয় যে উহা বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ। পরিধানে একটি পাছা পেরে শাড়ি, শরীরে অলঙ্কারাদি কিছুই নাই, কেবল বাম হস্তে একগাছি লোহা মাত্র। দেখিয়া মনে হয় গলা টিপিয়া হত্যা করে হইয়াছে। সংবাদ পাইয়া থানার দারোগা আসিয়া অনুসন্ধান শুরু করেন। মৃতদেহ দেখিয়া তাহার অনুমান হইল সেই মৃতদেহ বাঙালি স্ত্রীলোকের। তিনি সেই মৃতদেহ পরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠাইয়া দিলেন। লাশ পরীক্ষা করিয়া ডাক্তার সাহেব কহিলেন, গলা টিপিয়া মারিয়া ফেলা হইয়াছে। কিন্তু সেই মৃতদেহ যে কাহার তাহা কিছুমাত্রই জানিতে পারা গেল না। দারোগা সেই প্রদেশীয় একজন উপযুক্ত কর্মচারী বলিয়া পরিচিত ছিলেন। নিজের সুনাম অক্ষুণ্ণ রাখিবার জন্য তিনি প্রাণপণে সেই মোকদ্দমার অনুসন্ধান করিতে লাগিলেন। সে স্টেশনের চতুর্দিকে বহুদূর পর্যন্ত কোনো বাঙালির বসবাস নাই। তীর্থাদি উপলক্ষে সেই স্থান দিয়া কোনো বাঙালি স্ত্রীলোকের গমনাগমন করিবার কোনরূপ সম্ভাবনাও নাই। স্টেশনটি বহুদূর বিস্তৃত একটা ময়দানের উপর। স্টেশনের কর্মচারীগণের মধ্যে বাঙালি কর্মচারী কেহই নাই। সামান্য খালাসি হইতে স্টেশন মাস্টার পর্যন্ত সকলেই পশ্চিম দেশবাসী। জঙ্গলটি স্টেশনের নিকটবর্তী হইলেও এরূপ নিকটবর্তী নয় যে গাড়ি হইতে কোনো মৃতদেহ সেই স্থানে নিক্ষেপ করা যায় বা গাড়ি হইতে কোনো স্ত্রীলোককে নামাইয়া সকলের অজ্ঞাতসারে সেই স্থানে লইয়া যাওয়া যায়। দারোগা মনে করিলেন, হয়তো কোনো দুশ্চরিত্রা স্ত্রীলোক অলঙ্কার পত্রাদির সহিত গাড়িতে গমন করিতেছিল। রেলওয়ের কোনো কর্মচারী দুর্বিসন্ধি করিয়া তাহাকে এই স্থানে অবতরণ করাইয়া তাহার অলঙ্কার প্রভৃতি অপহরণ করিয়াছে। পরিশেষে হত্যা করিয়া যথা সর্বস্ব অপহরণ করিয়া রাখিয়াছে। কিংবা স্টেশনের কোনো পশ্চিম দেশীয় কর্মচারী পত্রাদি লিখিয়া বা কোনরূপ সংবাদ পাঠাইয়া ওই স্ত্রীলোকটিকে এই স্থানে আনয়ন করে এবং পরিশেষে তাহাকে হত্যা করিয়া যথা সর্বস্ব অপহরণ করিয়া লইয়াছে। এইরূপ হইতে পারে যে প্রাতকৃত্যাদি সম্পন্ন করিবার জন্য কোনো হতভাগিনী এই স্থানে অবতরণ করে এবং কার্য সম্পন্ন হইবার পূর্বেই স্টেশন হইতে গাড়ি ছাড়িয়া দেয়। সুতরাং অনন্য পায় হইয়া তাকে স্টেশনের কর্মচারীদের কারায়ত্ত হইতে হয় এবং পরিশেষে পরিণাম এইরূপ হয়। অথবা কোনো কারণে কোনো ব্যক্তি এই স্ত্রীলোকের উপর অসন্তুষ্ট হইয়া তাহাকে হত্যা করিবার মানুষই এই স্থানে আসিয়া উপনীত হয় ও সুযোগ মতো তাহাকে হত্যা করিয়া জঙ্গলের ভিতর তাহার মৃতদেহ নিক্ষেপ করিয়া এই স্থান হইতে প্রস্থান করে। অনুসন্ধানকারী দারোগা মনে মনে এইরূপ নানা চিন্তা করিয়া স্টেশনের ভিতরেই অনুসন্ধান আরম্ভ করিলেন। এই সংবাদ চতুর্দিকে প্রচারিত হইয়া পড়িল। সংবাদপত্র প্রকাশিত হইল, স্টেশনের নিকটবর্তী জঙ্গলের ভিতরে একটি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়াছে।
পরিচ্ছেদ ও অবস্থান দৃষ্টি করিয়া অনুমান হয় যে উহা কোনো বাঙালি সধবা স্ত্রীলোকের মৃতদেহ। ডাক্তারের পরীক্ষায় জানা গিয়াছে যে গলা টিপিয়া উহাকে মারিয়া ফেলা হইয়াছে। উহা যে কাহার মৃতদেহ তাহা এ পর্যন্ত জানিতে পারা যায় নাই। পুলিশ তদন্ত নিযুক্তে আছেন। একখানি সংবাদপত্রে এইরূপ সংবাদ প্রকাশিত হইবার পর ক্রমে অপরাপর সংবাদপত্রেও এই সংবাদ প্রকাশিত হইয়া গেল। সুতরাং এই সংবাদক্রমে অনেকেরই কর্ণগোচর হইল। সেই স্টেশনের স্টেশন মাস্টার একজন পুরাতন কর্মচারী। ইহার বয়ক্রম বোধ হয় 60 বৎসরের কম হইবে না। বাসস্থান পশ্চিম প্রদেশে, জাতিতে কায়স্থ। পুলিশ কর্মচারীর সহিত ইহার পূর্ব পরিচয় ছিল। দারোগা স্টেশন মাস্টারের সহিত সাক্ষাৎ করিয়া কহিলেন, কোন বাঙালি স্ত্রীলোক গাড়ি হইতে অবতরণ করিয়েছে এবং যেরূপই হোক না কেন পরিশেষে তাহার পরিণাম যে এইরূপ হয়েছে তদ বিষয়ে কিছু মাত্রই সন্দেহ হতে পারে না। এইরূপ অবস্থায় আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি এই হত্যার রহস্য অনায়াসেই বাহির করিতে পারি। স্টেশন মাস্টার কি চিন্তা করিলেন এবং তারপর বলিলেন, আমি আপনাকে সাহায্য করিতে প্রস্তুত আছি। আমাকে কি করিতে হইবে বলুন। আপনার কর্মচারীদের মধ্যে কাউকে জিজ্ঞাসা করিয়া দেখুন ইতিমধ্যে এমন কোন বাঙালি রমণী এই স্থানে অবতরণ করিয়েছিল কিনা। আপনি বোধহয় অবগত আছেন যে আজকাল সমস্ত দিনের মধ্যে যে সকল কার্য হইয়া থাকে তা স্টেশন মাস্টার করিয়া থাকেন, কিন্তু রাত্রিকালের কার্যের নিমিত্ত অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারই দায়ী। আমি স্টেশন মাস্টার, আমার কার্য দিনমানেই শেষ হইয়া যায়। কয়দিন অতীত হইল আমার নিজের কোনো প্রয়োজনবশত রাত্রি আন্দাজ 10টার সময় আমি স্টেশনে আগমন করি। তার অল্পক্ষণ পূর্বে একখানি ট্রেন পূর্ব হইতে পশ্চিমে গমন করে। আমার যতদূর মনে আছে সেই সময় একটি বাঙালি স্ত্রীলোককে আমি যেন প্ল্যাটফর্মের উপর দেখিয়াছিলাম। আপনি একটু অপেক্ষা করুন, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে ডাকাইয়া জিজ্ঞেস করিয়া দেখি। স্টেশনের সন্নিকটেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাসা। সংবাদ পাইবা মাত্র অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আসিয়া উপস্থিত হইলেন। ইনি অল্প দিনের কর্মচারী, বয়ক্রম 30 বৎসরের অধিক নয়। পশ্চিম দেশবাসী হইলেও ইহার পোশাক পরিচ্ছদ কতকটা বাঙালি ধরনের। তিনি অধিক দিন আগমন করেন নাই, 1 মাস অতীত হইয়াছে কিনা সন্দেহ। পূর্বে অপর কোন স্টেশনে তিনি টিকিট মাস্টার ছিলেন। সেই স্থান হইতেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদে উন্নতি হইয়া এই স্থানে আগমন করিয়াছিলেন। স্ত্রী পুত্রাদি কেহই সঙ্গে নাই, একাকী নিজের বাসায় থাকেন। স্টেশন মাস্টার কহিলেন, দেখুন মহাশয়, আজ কয়দিন হইল রাত্রি 10টার সময় কোনো কার্যবশত আমি স্টেশনে আগমন করি। সেই সময় একটি বাঙালি স্ত্রীলোক, মাফ করবেন, সেই সময় একটি বাঙালি স্ত্রীলোক গাড়ি হইতে অবতরণ করিয়া প্ল্যাটফর্মের এক স্থানে চুপ করিয়া দাঁড়াইয়া ইহা আমি দেখিয়াছিলাম। সেই সময় আপনিও প্ল্যাটফর্মের উপরে ছিলেন। আপনি কি বলিতে পারেন সেই স্ত্রীলোকটি কোথা হতে আসিয়াছিল, কোন দিকে গমন করিয়াছিল? কোন ব্যক্তি কি তার সহিত ছিল? না মহাশয়, আমার স্মরণ হইতেছে না। কোনো বাঙালি স্ত্রীলোককে দেখিয়াছি মনে হয় না। আমি দেখিয়াছি, আমার বেশ মনে আছে। কিন্তু আশ্চর্য, আপনি সেই সময় প্ল্যাটফর্মের ওপর থাকিয়াও সেদিকে দৃষ্টিপাত করেন নাই। আমি তো কিছুই মনে করিয়া উঠিতে পারিতেছি না। যদি বলেন তাহা হইতে যাহারা রাত্রিকালে স্টেশন উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করিয়া বলিতে পারি। যারা স্টেশনে ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসা করিয়া আসুন। আমরা বসিয়া থাকিলাম। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার প্রায় অর্ধ ঘন্টা পরে প্রত্যাগমন করিয়া কহিলেন,
হ্যাঁ, আপনি যাহা বলিতেছেন তাহা সত্য। একটি বাঙালি স্ত্রী লোক এই স্থানে অবতরণ করিয়াছিল। তাহার সহিত একটি পুরুষ মানুষও ছিল। তাহারা কোথা হইতে আসিয়াছিল, কোথায় গমন করিয়াছে, তাহা কেউ বলিতে পারে না। কি রূপে জানিতে পারিলেন? ওই তো ঠিকির বাবুকে জিজ্ঞাসা করায় তিনি কহিলেন, নিম্ন শ্রেণীর কর্মচারীগণকে জিজ্ঞাসা করিয়াছেন? এক দুজনকে জিজ্ঞাসা করিয়াছি, তারও এরূপ কথা বলে। এখন আমারও সমস্ত কথা মনে হয়েছে। সেই স্ত্রী লোকটি প্ল্যাটফর্মের উপরে একাকিনী দাঁড়িয়ে আসছিল। আমি তাহার নিকট গমন করি এবং কেন দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি কোনরূপ উত্তর প্রদান করেন নাই। সেই সময় একটি বাঙালি পুরুষ আসিয়া কোন স্থানে তাহারা গমন করিবে আমাকে বলিয়াছিল। আমার এখন মনে নাই। এই স্টেশনের সন্নিকটে জঙ্গলের ভেতর এক বাঙালি রমণীর মৃতদেহ পাওয়া গিয়েছে। এই স্ত্রীলোকটিকে হত্যা করিয়া কেউ জঙ্গলের ভেতর নিক্ষেপ করিয়াছে। পুলিশ ইহা অনুসন্ধান করিতেছেন। আমাদিগের ধারণা যতদূর সাহায্য হইবার সম্ভাবনা আমাদের করা কর্তব্য। এ কথা তো আমার কেউই বলে নাই। সে কি, এত গোলমাল, এত অনুসন্ধান হইতেছে, তথাপি আপনি কিছুমাত্র অবগত নন? না মহাশয়, আমি কিছুই জানতে পারি নাই। তা এখন তো জানিতে পারিলেন। আমি আপনাকে দুই একটা কথা জিজ্ঞেস করতে পারি? অনায়াসে। যে স্ত্রীলোকটির কথা আপনি কহিলেন সে যে বাঙালি, তাহা কি রূপে জানিতে পারিলেন? প্রেমকে জানিবার দুটি কারণ। সেইরূপ পরিচ্ছন্ন চিকন বস্তু দেশীয় স্ত্রীলোককে পরিধান করতে আগে দেখি নাই। দ্বিতীয়টি, পুরুষটির পোশাকও বাঙালির এবং বাংলা ভাষায় আমার সহিত কথা বইছিল। তা আপনার সহিত সেই বাঙালির কি কথা হইয়াছিল, তাহা কি আপনার মনে আছে? ঠিক মনে হয় না। আমি জিজ্ঞাসা করেছিলাম তাহারা কোথা হইতে আসিতেছেন এবং কোথায় যাইবেন। উত্তরে তিনি কি কইয়াছিল তাহা আমার মনে হয় না। তিনি বাংলা ভাষায় কথা কইয়াছিলেন বলিয়া আমি সম্পূর্ণ বুঝিতে পারি নাই। উহার পরিধানে কিরূপ কাপড় ছিল? চিকন ও পরিষ্কার একখানি কাপড়। সেই কাপড়খানি দেখিলে চিনিতে পারিবেন? বোধ করি না। বিশেষ লক্ষ্য করিয়া সে কাপড় দেখি না। স্ত্রীলোকটির অঙ্গে অলংকার ছিল? হ্যাঁ, আমার মনে হইতেছে অলংকার ছিল। সোনার না রূপার? সোনার অলংকার বলেই বোধ হয়। কি কি অলংকার দেখিয়াছিলেন? আরে, বাঙালি যে সকল গহনা ব্যবহার করে তার নাম আমি জানি না। তার গলায় হইতে সোনার গহনা দেখেছি। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যাহা বলিয়াছেন, বুকিং ক্লার্ক ঠিক তাহাই কহিল। নিম্নপদস্থ কর্মচারীও তাহাদিগের পোষকথা করিল। অপরাপর সকলে কহিল যে তাহারা কিছুই জানে না। অনুসন্ধান করিয়া পুলিশ কর্মচারী প্রতীতি জন্মিল যে একটি বাঙালি স্ত্রীলোক জনৈক পুরুষের সহিত সেই স্টেশনে অবতরণ করে। সেই অলংকারের লোভে তাহাকে হত্যা করিয়া সেই জঙ্গলের ভিতর মৃতদেহ নিক্ষেপ করিয়া তাহার সমস্ত অলংকার অপহরণ করিয়া প্রস্থান করিয়াছে। সেই বাঙালি কে? সেই মৃত স্ত্রীলোকটি কে? অনুসন্ধানকারী তাহা অবগত হইবার মানুষে নানা রূপ চেষ্টা করিতে লাগিলেন। সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হইয়াছে। সেই সংবাদপত্র একদিন বামন দাস বসুর হাতে পতিত হইল। বামন দাস পাঠ করিলেন, কিন্তু সবিশেষে দৃষ্টি পতিত হইল না। দৃষ্টি আকর্ষণ হইবার কোনো কারণও ছিল না। বামন দাস বাবু বাঙালি। আগ্রার নিকট কোনো স্থানে তিনি বাস করেন। তাহার পিতা চাকরির নিমিত্ত বহুকাল আগ্রাতেই বাস করিতেছেন। সেই স্থানেই বামন দাসের জন্ম হয়। পিতার যে সকল বিষয় সম্পত্তি এদেশে ছিল, জ্ঞাতিগণ তাহা বেদখল করিয়া লন। সুতরাং আগ্রাতেই তাহাকে অতিবাহিত করিতে হয়। বামন দাস আগ্রাতেই লেখাপড়া করেন। সেই স্থানেই চাকরি করিতে শুরু করেন। বামন দাসের মনে কলিকাতায় আরেকটি নতুন অফিস খোলেন।
এবং বামন দাসকে নতুন অফিসে আনয়ন করেন। সুতরাং বামন দাসকে কলিকাতায় আগমন করিতে হয়। আগ্রায় বামন দাসের পিতা বাড়ি রাখিয়া গিয়েছিলেন। সেই বাড়িতে বামন দাস সপরিবারে বাস করিতেন। পরিবারের মধ্যে তাহার বৃদ্ধ মাতা, একটি ভগিনী, স্ত্রী ও পিতার সময়ের বিশ্বাসী একজন সরকার ছিলেন। যখন বামন দাস কলিকাতায় আগমন করেন, তাহার স্ত্রী বিধুমুখী সঙ্গে লইয়া আসেন এবং কলিকাতায় একটি বাড়ি লইয়া অবস্থান করেন। 6 মাস অতিবাহিত হইবার পর শারদীয় পূজার সময় বামন দাসের মাতা পীড়িত হইয়া পড়েন এবং পুত্রবধূকে লইয়া যাইবার নিমিত্ত বিশ্বাসী সরকার রামদাসকে কলিকাতায় পাঠান। আগ্রায় গমন করিবার মানুষে বামন দাস মনিবের নিকট কয়েকদিনের ছুটি প্রার্থনা করেন, কিন্তু ছুটি মঞ্জুর হইল না। সুতরাং অনন্যোপায় হইয়া রামদাসের সহিত স্ত্রী বিধুমুখীকে আগ্রায় পাঠাইয়া দেন। রামদাস নামে বামন দাসের সরকার, কার্যে সে বাড়ির কর্তা। বামন দাস ও বিধুমুখী তাহাকে পিতার সদৃশ দেখিয়া থাকেন। রামদাস বিধুমুখীকে লইয়া কলিকাতা পরিত্যাগ করিলেন। বামন দাস হাওড়া স্টেশনে তাহাদিগকে গাড়িতে উঠাইয়া দিলেন। কয়েক দিবস অতিবাহিত হইয়া গেল। আগ্রা হইতে তাহাদিগের পৌঁছানো সংবাদ যে কয়েক দিবসে কলিকাতায় পৌঁছাবার সম্ভাবনা, তাহা অতীত হইয়া গেল। কিন্তু রামদাস ও বিধুমুখীর কোনো সংবাদ প্রাপ্ত না হইয়া বামন দাস অস্থির হইয়া পড়িলেন। নানা রূপ চিন্তা করিয়া বামন দাস আগ্রার ঠিকানায় রামদাসকে একখানি টেলিগ্রাম করিলেন, কিন্তু তাহারও কোনরূপ উত্তর না পাইয়া পরিশেষে আগ্রাবাসী জনৈক বন্ধুর নিকটে আর একখানি টেলিগ্রাম প্রেরণ করিলেন। সময় মতো বন্ধুর নিকট হইতে উত্তর আসিল। রামদাস বা বিধুমুখী কেহই আগ্রায় গিয়া উপস্থিত হয় নাই। সংবাদ না পাইয়া মাতা নিতান্ত অধীর হইয়া পড়িয়াছেন। জঙ্গলের ভিতর কোন স্টেশনের সন্নিকটে একটি বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ প্রাপ্ত হওয়ায় সংবাদ ইতিপূর্বে বামন দাস সংবাদপত্র পাঠ করিয়াছিলেন, সে কথা এখন মনে পড়িল। তিনি ভাবিলেন, তবে কি উহা আমার স্ত্রীর মৃতদেহ? বামন দাস পরিশেষে যে স্থানে সেই মৃতদেহ পাওয়া গিয়াছিল সেই স্থানে নিজেই গমন করিয়া মনের সন্দেহ মিটাবার বাসনা করিলেন। এবার তাহার মনিব সমস্ত অবস্থা অবগত হইবা মাত্র বামন দাসকে 10 দিনের ছুটি দিলেন। বামন দাস সেই দিনের মেল ট্রেনেই পশ্চিমে যাত্রা করিলেন। যে স্টেশনের সন্নিকটে বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই স্টেশনেই অবতরণ করিলেন। অনুসন্ধানকারী দারোগা সেই সময় সেই স্থানেই অনুসন্ধান করিতেছিলেন। তাহার সহিত বামন দাস বাবুর সাক্ষাৎ হইল। তাহার নিকট হইতে মৃত স্ত্রীলোকের বিষয়ে যতদূর অবগত হইতে পারিলেন, তাহাতে বামন দাসের অনুমান হইল যে সেই মৃতদেহ তাহার বনিতা বিধুমুখীর দেহ হইবার সম্ভাবনা। সেই মৃতদেহের সহিত কেবল একখানি শাড়ি ও একগাছি মাত্র লোহা পাওয়া গিয়েছিল। অনুসন্ধানকারী যে সেই দ্রব্য থানায় রাখিয়া দিয়াছিলেন। তিনি বামন দাস বাবুকে দেখাইলেন। বামন দাস কহিলেন, সেই প্রকারের একগাছি লোহা স্ত্রীর হাতে সর্বদা থাকিত এবং সেইরূপ শাড়িও তাহার ছিল। বামন দাস আরো দেখিলেন, শাড়ির এক প্রান্তে রজক প্রদত্ত কালো চিহ্ন আছে। অনুসন্ধানকারী কর্মচারী মনে প্রতীত জন্মিল যে সেই মৃতদেহ বামন দাস বাবুর বনিতা বিধুমুখীর ভিন্ন আর কাহারও হইতে পারে না। লাশ শনাক্ত হইল। বামন দাস কাঁদিতে কাঁদিতে সেই স্থানে বসিয়া পড়িলেন। দারোগা কহিলেন, সেই মৃতদেহ যে আপনার স্ত্রী, সে বিষয়ে আপনার মনে আর কোনো সন্দেহ নেই? এরূপ অবস্থায় আর কি প্রকারে সন্দেহ করি? আপনার স্ত্রীর নাম কি? বিধুমুখী। বিধুমুখী কিরূপ অবস্থায় এখানে আসিয়া উপস্থিত হইলেন? এখানে কিরূপে আগমন করিলেন তাহা আমি কি বলিব। তিনি আগ্রায় গমন করিতেছিলেন, ইহাই আমি জানি। কোথা হইতে আগ্রায় গমন করিতেছিলেন? কলিকাতা হইতে। একাকী আগমন করিতেছিলেন? না, অত্যন্ত বিশ্বাসী রামদাস সরকার নামক এক ব্যক্তির সহিত আগমন করিতেছিলেন। রামদাসের বয়ঃক্রম কত? বৃদ্ধ,
বয়ক্রম 60 বৎসরের কম হইবে না। বাসস্থান কোথায়? আমাদিগের বাড়িতেই সে আজীবন কাটাইয়াছে। আপনার স্ত্রীকে একজন সরকারের সহিত আটকেছিলেন কেন? আমার মাতা আগ্রাতেই আছেন, তিনি পীড়িত। অফিসের কার্যের গতিকে ছুটি পাইলাম না, কাজেই রামদাসের সহিত পাঠাইয়া দিতে হইল। আপনার স্ত্রীর সঙ্গে অপর কোনো দ্রব্যাদি ছিল? নগদ টাকা, অলংকার ও বস্ত্রাদি ছিল। হ্যাঁ, কি কি অলংকার, কত টাকা এবং বস্ত্র প্রভৃতির বিস্তারিত বিবরণ প্রদান করুন। আমার এখন ভুল হইবার বিশেষ সম্ভাবনা, তবুও যতদূর পারি আপনাকে বলিয়া দিতেছি। বামন দাস যতদূর মনে করিতে পারিলেন বলিয়া দিতে লাগিলেন। পুলিশ এক এক করিয়া লিখিয়া লইতে লাগিলেন। একটি তালিকা প্রস্তুত হইতে দেখা গেল যে তাহার মূল্য অনুমান 3 সহস্র মুদ্রার কম নয়। অনুসন্ধানকারী কর্মচারী পুনরায় অনুসন্ধান আরম্ভ করিলেন। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক ও অপরাপর নিম্নপদস্থ কর্মচারীর সুর এখন পরিবর্তিত। এক বাক্যে এখন তাহার সকলেই কহিতে লাগিল যে সেই রাত্রিরে তাহারা সকলেই স্টেশনে উপস্থিত ছিল। সকলেই দেখিয়াছে একটি প্রবীণ বাঙালি পুরুষ কতকগুলি দ্রব্যাদি লইয়া তিলকটির সহিত অবতরণ করেন এবং টিকিট প্রদান করিয়া উভয়েই স্টেশন হইতে বহির্গত হইয়া যান। কোনো কুলি তাহারা গ্রহণ করেন নাই। অনুসন্ধানকারী কর্মচারীর মনে কয়েকটি চিন্তার উদয় হইল। প্রথমত, এই হত্যার উদ্দেশ্য কি? চুরি করা? বিধুমুখীর সহিত বহুমূল্যের দ্রব্যাদি ছিল, কিছুই পাওয়া যাইতেছে না। এ অবস্থায় চুরি ভিন্ন আর কি উদ্দেশ্য হইতে পারে? দ্বিতীয়ত, এ কার্য কাহার দ্বারা হইবার সম্ভাবনা? স্টেশন মাস্টারের বাহির হইতে যদি কোনো কুলিকে লইয়া গিয়া থাকেন, তাহা হইলে তাহার দ্বারা এই হত্যা হইতে পারে। তাহা হইলে রামদাস সরকার কোথায়? সে যে স্থানেই গমন করুক না, এতদিন নিশ্চয়ই সে প্রত্যাগমন করিত বা পত্রাদি লিখিয়া সংবাদ প্রদান করিত। যদি রামদাস হত হইয়া থাকে, একজনের মৃতদেহ পাওয়া গিয়াছে, অপরের মৃতদেহ প্রাপ্ত না হইবার কারণ কি? তৃতীয়ত, রামদাস মনিবের বিশ্বাসী ছিল বলিয়াই যে এখন অবিশ্বাসী হইতে পারে না, তাহাই বা কেমন করিয়া বলিতে পারি? অর্থলোভে মানুষের মন কখন যে কিরূপ হয়, তাহা দেবতাও বুঝিয়া উঠিতে পারে না। কলিকাতা হইতে যখন সে আগ্রায় গমন করিতেছিল, তখন সে এই ক্ষুদ্র স্টেশনে অবতরণ করিবে কেন? এবং বিধুমুখীর সহিত দ্রব্যাদি লইয়া স্টেশনের বাহির হইয়া যাইবেই বা কেন? এরূপ অবস্থায় রামদাস কর্তৃক এ হত্যা সম্পন্ন হইয়াছে এবং বিধুমুখীর সমস্ত দ্রব্য অপহৃত হইয়াছে, তৎসম্বন্ধে আর বিন্দুমাত্র সন্দেহ নাই। অর্থলোভে রামদাস সরকার বিধুমুখীকে যে হত্যা করিতে পারে, ইহা বামন দাস কোনো প্রকারেই তাহার মনকে বুঝাইয়া উঠিতে পারিলেন না। অথচ অনুসন্ধানকারী যে সকল যুক্তি ও প্রমাণের নির্ভর করিয়া রামদাসের উপর সন্দেহ করিতেছেন, সেই সকল যুক্তি ও প্রমাণের বিরুদ্ধে কোনো কথা বলিতেও সমর্থ হইলেন না। অনুসন্ধানকারী অনুসন্ধান সম্পন্ন করিয়া বিধুমুখীকে হত্যা করার অপরাধে রামদাস সরকারের উপর মোকদ্দমা রুজু করিলেন। তাহার লিখিত রিপোর্ট দেখিয়া ঊর্ধ্বতন কর্মচারীগণ তাহার মতের পোষাকতা করিলেন। রামদাসের বিপক্ষে ওয়ারেন্ট বাহির হইল। অনুসন্ধানকারী নানা স্থানে তাহার অনুসন্ধান করিয়া বেড়াইতে লাগিলেন, কিন্তু কোন স্থানে তাহার কোনরূপ সংবাদও প্রাপ্ত হওয়া গেল না। বামন দাস বাবু কিছুদিন অনুসন্ধানকারীকে সাহায্য করিতে লাগিলেন। শেষে অনুমতি লইয়া আগ্রায় গমন করিলেন। বৃদ্ধা মাতা সমস্ত বিষয় অবগত হইয়া অতীব শোকাতুরা হইয়া পড়িলেন। পুত্রবধূ হত হইয়াছে, অলংকার পত্র সমস্তই অপহৃত। বিশ্বাসী কর্মচারী রামদাস কর্তৃক এই ঘটনা ঘটিয়াছে। এই সকল বিষয় বৃদ্ধা যতই ভাবিতে লাগিলেন, ততই তাহার শোকাবেগে বর্ধিত হইতে লাগিল। বামন দাস যতদূর পারিলেন মাতাকে সুস্থির করিবার চেষ্টা করিতে লাগিলেন ও কয়েক দিবস আগ্রায় অবস্থিত করিয়া মাতাকে সঙ্গে লইয়া কলিকাতায় আগমন করিলেন। 2-3 মাস অতিবাহিত হইয়া গেল। বামন দাস বৃদ্ধ মাতার সেবা শুশ্রূষা করিয়া দিন যাপন করিতে লাগিলেন। অনুসন্ধানকারী পুলিশ কিছু দিবস রামদাসের অনুসন্ধান করিয়া অপর কার্যে হস্তার্পণ করিলেন। রামদাসের নামে কিন্তু ওয়ারেন্ট রহিয়া গেল। রামদাস হঠাৎ এক দিবস বামন দাস বাবুর কলিকাতার বাসায় আসিয়া উপস্থিত হইল। বামন দাস বিস্মিত হইলেন। আমার স্ত্রীকে হত্যা করিয়া তুমি কোন সাহসে আমার নিকট আসিয়া উপস্থিত হইলে? রামদাসও অবাক হইয়া কহিল, বাবু, আমি বিধুমুখীর হত্যা করি নাই। রামদাস যাহা কহিল
তাহার কোনো কথা বামন দাস বিশ্বাস করিলেন না। রামদাসের নামে ওয়ারেন্ট ছিল, উহাকে পুলিশ হস্তে অর্পণ করিলেন। রামদাস কহিল, এ এ হত্যা আমার কর্তৃক হয় নাই ভাই। অলংকার আমি অপহরণ করি নাই বাবু। তুমি আগ্রার বাড়িতে অবস্থিতি করিতে কিনা? বাবু, আমি আগ্রাতেই থাকতাম। বামন দাস বাবুর মাতা তোমাকে কলিকাতায় পাঠাইয়াছিলেন কি? পাঠিয়েছিলেন কলিকাতা হইতে বিদুমুখীকে লইয়া যাইবার নিমিত্ত। তুমি কলিকাতায় আসিয়াছিলে? আসিয়াছিলাম বাবু। বামন দাস বাবু বিধুমুখীকে তোমার সহিত আগ্রায় পাঠাইয়াছিলেন। তুমি কি আগ্রায় পৌঁছাইতে পারিয়াছিলে? আগ্রাতে আর পৌঁছাতে পারি নাই। বিধুমুখীকে কোথায় লইয়া গিয়েছিলে? বলি কি, কোন স্থানেই লইয়া যাই নাই। হাওড়া স্টেশন হইতে গমন করিয়াছিলাম, কিন্তু আগ্রায় গিয়ে আর উপনীত হইতে পারি নাই। কোথায় গিয়েছিলে? কেবল স্ত্রীলোক দিগের নিমিত্ত যে গাড়ি, সেই গাড়িতেই আমি বিধুমুখীকে উঠাইয়া দিই। অলংকারের বাক্স, অপরাপরের দ্রৌপদী তাহার সহিত হইতে গাড়িতে দেয়া হয়। অপর একখানি গাড়িতে আমি আরোহণ করি। গাড়িতে অপর দুজন আরোহীও ছিলেন। বর্ধমান স্টেশনে একাকী রইলাম। আমি বেঞ্চের উপর শয়ন কইরা নিদ্রা যাইতে লাগিলাম। গাড়ি চলিতেছে, গাড়ি থামিতেছে। স্টেশনের ঘন্টার শব্দ, গাড়ির দরজা খুলিবা ও বন্ধ করিবার শব্দ কর্ণে প্রবেশ করিতেছে, অথচ নিদ্রিত অবস্থায় আমি আছি। অর্ধ জাগরিত অবস্থায় নিদ্রা যাইতে লাগিলাম। রাত্রিও অধিক হইয়া পড়িল। পরের একটি স্টেশনে আমার মনে হইল যে আমাকে ডাকিতেছে। দেখিলাম দুইজন পুলিশ কর্মচারী। আমি উঠিয়া উপবেশন করিলাম। পুলিশ জিজ্ঞাসা করিল, তোমার কি কি দ্রব্য আছে? কহিলাম, আমার সহিত কোনো দ্রব্য নাই, সমস্ত স্ত্রীলোক দিকের গাড়ির ভিতরেই আছে। কর্মচারীর দ্বয় আমার বেঞ্চের নিম্ন দেশ থেকে একটি ব্যাগ বাহির করিয়া কহিল, এই ব্যাগটা কার? বলিলাম, আমার অবগত নহি। উহারা সে ব্যাগের সহিত আমাকে গাড়ি হইতে টানিয়া নামিয়া নিল। গাড়িও সঙ্গে সঙ্গে ছাড়িয়া দিল। আমিও সেই কর্মচারীদের বারবার কহিলাম, গাড়ির ভিতর হইতে একটি স্ত্রী লোক আছে, আমি তাহাকে লইয়া আগ্রায় গমন করিতেছি। সেই স্ত্রী লোকটির উপায় কি হইব? আমাকে ছাড়িয়া দিন, নতুবা তার যোগে সংবাদ পাঠাইতে দিন। আমার কথায় কেউই কর্ণপাত করিল না। আমি একটা ঘরের ভেতরে আবদ্ধ অবস্থায় রহিলাম। বিদুমুখীর নিমিত্ত অতিশয় চিন্তিত হইয়া পড়িলাম। কি করিব স্থির করিয়া উঠিতে পারিলাম না। ভগবানের উপর নির্ভর করিয়া সেই স্থানেই অবস্থিতি করিলাম। পর দিবস রবিবার, সুতরাং সেই দিবসেও আমাকে সেই স্থানেই অবস্থান করিতে হইল। সোমবার আমি বিচারকের নিকট প্রেরিত হইলাম। সেই সময় জানিতে পারিলাম কোন চোর অপর গাড়ি হইতে চুরি করিয়া একটি ব্যাগ সেই গাড়িতে রাখিয়া দিয়েছিল। সেই স্থানে আমি ব্যতীত অপর কোনো ব্যক্তিও ছিল না। সুতরাং উক্ত ব্যাগ আমি অপহরণ করিয়া আনিয়াছি, এইরূপ বিশ্বাস করিয়া বিচারক আমায় 3 মাসের নিমিত্ত কারাগারে প্রেরণ করে। তাহাকে আমার দুঃখের কথা বলিয়াছিলাম, তিনিও আমার কথায় কর্ণপাত করেন নাই। 3 মাস আমাকে জেলের ভিতরে অবস্থিত করিতে হয়। 3 মাস পরে কারামুক্ত হই। বরাবর বামন দাস বাবুর বাসায় আসিয়া বিদুমুখীর কথা জিজ্ঞাসা করিয়া স্তম্ভিত হইয়া জানিতে পারিলাম যে সে আমার কর্তৃক বিদুমুখী হত হইয়াছে। ঈশ্বর, হয়তো আপনি আমার কথা বিশ্বাস করিতে পারেন। ঈশ্বর, না হয় তো আমার কথা বিশ্বাস করিবেন না। বিদুমুখীকে আমি কন্যা অপেক্ষাও ভালোবাসতাম। যখন তাহার এই অবস্থা ঘটিয়েছে, তখন তাহাকে হত্যা করার অপরাধে আমি এখনই দণ্ড গ্রহণ করিতে প্রস্তুত। অনুসন্ধানকারী প্রচন্ড বিস্মিত হইলেন।
রামদাসের কথার সত্যাসত্য অবগত হইবার নিমিত্ত অনুসন্ধান করিলেন। জানিতে পারিলেন যে তাহার কথার প্রত্যেক বর্ণ সত্য। সে জেলে গমন করিয়াছিল। বিধুমুখীর হত্যা সম্বন্ধে এখন পুনরায় নতুন পথে তদন্ত আরম্ভ হইল। অনুসন্ধানের অগ্রগতি দেখিয়া স্টেশনের নিম্ন পদস্থ কর্মচারীগণের অনেকেই ভীত হইয়া পড়িল। একজন কর্মচারী মাস্টার মহাশয়ের নিকট যাহা কিছু জানিতে প্রকাশ করিয়া দিল। যে সকল ব্যক্তি কর্তৃক এই ভয়ানক ঘটনা ঘটিয়াছিল তাহাদের সকলের নাম প্রকাশ হইয়া গেল। এই হত্যাকাণ্ডে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং নিম্নপদস্থ 2-3 জন কর্মচারী ধৃত হইল। নিরূপে হত্যাকাণ্ড ঘটিয়াছিল। আসামিগণের নিকট হইতে যেরূপ অবগত হইতে পারা গিয়াছিল তাহা নিম্নে বিবৃত হইল। কোন স্টেশনের রামদাস ধৃত হন, তাহার কিছুমাত্র বিধুমুখী অবগত হইতে পারেন নাই। কিছু দূর গমন করিলে কোনো কার্যের জন্য রামদাসকে প্রয়োজন হয়। বিধুমুখী তাহার অনুসন্ধান করেন। গাড়িতে একজন প্রবীণা স্ত্রীলোক ছিল। বিধুমুখীর কথা মতো সেই স্ত্রীলোকটি এক স্টেশনের গাড়ি হইতে অবতরণ করিয়া তন্ন তন্ন করিয়া রামদাসের সন্ধান করিন, কিন্তু প্রাপ্ত হন নাই। বিধুমুখী একাকী কেমন করিয়া গমন করিবেন ও কোন স্থানে অবতরণ করিবেন স্থির করিতে না পারিয়া ভীষণ চিন্তিত হইয়া পড়িলেন। গাড়ির ভিতর চুপ করিয়া বসিয়া রহিলেন। অপরাপর যে সকল স্ত্রীলোক ছিল তাহারা ক্রমে ক্রমে নামিয়া গেল। কেবল বিধুমুখী একাকী সেই গাড়িতে রহিলেন। ভাবিতে ভাবিতে বিধুমুখী বেঞ্চের উপর শয়ন করিলেন ও নিদ্রিতা হইয়া পড়িলেন। যখন নিদ্রা ভঙ্গ হইল তখন রাত্রি প্রায় 10টা। যে স্টেশনের নিকট তাহার মৃতদেহ পাওয়া যায় সেই স্টেশনে গাড়ি গিয়া পৌঁছাবা মাত্র প্ল্যাটফর্মের উপর দণ্ডায়মান অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আগ্রায় যাইব। আগ্রা স্টেশন কত দূর? আরে আপনার সঙ্গে কোনো লোকজন নাই? ছিল, তাহাকে পাইতেছি না। আরে আগ্রা স্টেশন আপনি পরিত্যাগ করিয়া আসিয়াছেন। এই স্থানে অবতরণ করুন। আগ্রা যাইবার গাড়ি শীঘ্রই আসিবে। বললে আপনাকে উঠে দেব। বিধুমুখী সঙ্গে সঙ্গেই সেই স্থানে গাড়ি হইতে অবতরণ করিলেন। গাড়ি চলিয়া যাইবার পর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ও বুকিং ক্লার্ক বিধুমুখীকে কহিলেন, আগ্রায় গমন করিবার গাড়ি আজ রাতে আর পাইবেন না। কল্ল প্রত্যুষে গাড়ি আসিবে। বুকিং ক্লার্ক বাবুর পরিবার এই স্থানে আছেন, তাহারই নিকট আপনি রাত্রি যাপন করুন। এই স্টেশনে একাকী রাত্রি যাপন করিবার পরামর্শ প্রদান করিতে পারি না। বিধুমুখী সম্মত হইলেন। বুকিং ক্লার্কের বাসায় গমন করিলেন। সেই স্থানে বিধুমুখী অবগত হইলেন যে কর্মচারীগণ যাহা বলিয়াছে সমস্তই মিথ্যা। সেই বাসায় কোনো স্ত্রীলোক বাস করে না। বিধুমুখী 4-5 জন কর্মচারীর হস্ত হইতে কোনো রূপেই নিষ্কৃত পাইয়া স্থানান্তরে গমন করিতে পারিলেন না। সেই পাষাণ্ডেরা বলপূর্বক উহার গলা চাপিয়া মরিল। গলদেশে ভয়ানক চাপ পড়ায় বিধুমুখী ইহজীবন পরিত্যাগ করিল। তখন উহার যথা সর্বস্ব সকলে বন্টন করিয়া লইল এবং সেই মৃতদেহ পূর্ব বর্ণিত স্থানে নিক্ষেপ করিল। পুলিশ উত্তম রূপে প্রত্যেক আসামির খানা তল্লাশি করিলেন। সকলের নিকট কিছু না কিছু অপহৃত দ্রব্য পাওয়া গেল। সেই সকল দ্রব্য বামন দাস কর্তৃক শনাক্ত হইল। আসামিগণ বিচার প্রার্থে প্রেরিত হইল এবং বিচারে সকলেরই আজীবন দীপ্তান্তর হইয়া গেল। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।